দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবানুর বয়স ৩। দাদাকে সে খুবই পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবানুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। একগাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে। একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। অনুফা সেটা করবে না। বদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরে চায়ের পাতা আছে, গুড় আছে। বদি এনে রেখেছে। তার বাবার জন্যই এনেছে। তিনি নিজের কানে শুনেছেন। বদি বলেছে, বাজানরে মাঝে মধ্যে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই তার মনে পড়ে না। আজও হয়তো মনে পড়বে না। তবু সে কাশতে লাগল। কাশতে কাশতেই পরিবানুকে বলল, চা হইল সর্দি কাশের বড় ওষুধ, বুঝছস পরি? পরি উত্তর দিল না। বড় জামবাটির এক বাটি চা যদি সকালে খায় কেউ, তা হইলে সর্দি কাশি বাত সব যায়। চাটা খুব বড় ওষুধ। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ, কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। সেই চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ। অভিভূত হয়ে পড়ল মীর আলী। মিষ্টি হইছে নাকি দেখেন। হইছে গো বেটি, হইছে, জবর বালা হইছে। অনুফাকে দু একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বললে সে খুশি হয় তা মীর আলীর জানা নেই। মুড়ি চায়ের মধ্যে ভিজাইয়া চামচ দিয়া খান, চামচ দিতাছি। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বৎসর বদি তার লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিক দিয়ে গেছে বুঝতেই পারা যায়নি। অথচ বদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের। সব ভাগ্য, এক একজনের এক এক রকম ভাগ্য। অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করল, অনুফা এ বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এরকম ভাগ্য কয়জনের আছে? অথচ এত ঝামেলা বদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বদির মামা বলল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথা খুবই সত্য, কিন্তু বিয়ের কথা ঠিক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। কি ঝড় বিয়ের রাত্রে, লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখলো ঝড়ে গ্রামে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ। দাদা, চা দেও। পুলাপাইন মানুষের চা খাওন নাই। চা দেও দাদা। মীর আলী হাঁক দিল, বৌমা, আরেকটা বাটি দাও। এই সময় এক ঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাটক্যাট শব্দ। পরিবানু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো। মীর আলী উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলল পরিবানুর পায়ে। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো। তারা ঢুকলো মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে আসছে। এদের চোখে মুখে ক্লান্তি। হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মাঝামাঝি পথে সে মত বদলালো, ফিরে চলল নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জংলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জংলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগলো। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করলো। চোখের ভুল কিনা কে জানে। তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো। মাথার উপর ঝাঁঝা করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে হবে? গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকে দেখছে। বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো।
গিরগিটিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদু স্বরে বলল, যা হুশ। আর তখনই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করল। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার বাঁশ ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখে এসেছে আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রাসমোহন? রাসমোহন শুকনো মুখে বসে রইল। মাইরা ফেলছে না কি? মারলে গুলির শব্দ হইতো, গুলি তো হয় নাই। তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। তার সিগারেট শেষ হয়ে গেছে। আর তখন মতি মিয়ার পাগলা শালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখ হাসি হাসি, পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলা? নিজামের হাসি আকর্ণ বিস্তৃত হলো। ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখটা হাসি হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটিতে সে বড় মজা পাচ্ছে। ইমাম সাহেব একসময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত ৩ ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই ৩ ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকেই কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে এই দোয়া পড়তেন। এর মর্তবাই অন্য। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল। সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই পড়ছে টড়ছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব। জি। আমাদের সামনে খুব বড় বিপদ। কেন? বুঝতে পারতেছেন না? না। এরা কি জন্য আসছে সেটা বলেছে? তবু বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে। কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুল ঘরটি টিনের। রোদে টিন তেতে উঠেছে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে। ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা, ভাত বাড়ছে, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে এঁকে বেঁকে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে। গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস। দুটো আয়না পাশাপাশি। একটি সাধারণ আয়না, অন্যটি অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখা যায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় 1 সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছু মনে করল না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নায় মুখ বড় দেখায় কেন, এই প্রশ্ন কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা? কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে না? জানি না। নামাজটা পড়া দরকার। বের হয়ে ওদের কাছে পানি চাবো? অজু নাই আমার। দেখেন, আপনি চিন্তা করে, আপনি তো আর নামাজ পড়তে পারবেন না। শরীর নাপাক, গোসল লাগবে। পেশাব করে দিয়েছেন তো। আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের। শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইবো নাকি? আপনার ইচ্ছা হলে চান। এর মধ্যে তো দোষের কিছু নাই। এরাও মুসলমান। নামাজের পানি চাইলে এরা খুশিই হবে। পাক্কা মুসলমানদের এরা খুব পেয়ার করে। এরাও তো সাচ্চা মুসলমান। যান না, গিয়ে চান। ভয় লাগে। ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না। জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়েও পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখেন। ঘুমের মধ্যেই বুঝতে পারেন এগুলো স্বপ্ন। তবু তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এ কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে। তিনি মৃদুস্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব। এই। আজিজ মাস্টার নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গতরাতে এক পলকের জন্য ঘুমোতে পারেননি।
দোতলার যে ঘরটিতে তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করছে। নীলু সেনের বোনপো বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখেছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করলো মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। পথ ঘাট এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়েরও তাই ধারণা হলো। এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিত নয়। ব্যথাটা কোথায়? তলপেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাজলা বেরোতে লাগলো। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগলো। কি সর্বনাশ, এ কি বিপদ! মামা, গ্রামের 2-1 মানুষরে ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো, কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বলল, ব্যথা নাই। বলাই, ঠান্ডা পানি দে 1 গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত আরামের ঘুম। বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানালা দিয়ে মুখ বের করলো। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? যে আজ্ঞে। আপনার বাড়িতে আর কে আছে? বলাই, আমার বোনপো বলাই। আপনারা কে? বলাইকে নিয়ে নিচে নেমে আসেন। নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছে না। তার ঘুমের ঘোরও বোধহয় ভালোমতো কাটেনি। সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টা গুলির শব্দ হলো। নীলু সেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকলো, বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হলো পায়ে আর কোনো বোধ শক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটি মানুষের মতো, মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদায় করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলি সত্যি? শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় 40-50 জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্য। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা, মিলিটারিও মানুষ। রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না, পোশাকটাই এরকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুক খুক করে 2বার কাশলো। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের মতো কাণ্ড করছে। নির্জন জায়গা, অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করলো। গিরগিরিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়। তাকে দেখে পানি খাবার সাহস হচ্ছে না। আবার তৃষ্ণা নিয়ে চলেও যেতে পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্য? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নাই, আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না, নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরুলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দায় কেউ নেই। ধু ধু করছে চারদিক। বসে থাকা সেপাইরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না। ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না। আপনারা মৌলভী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলা সৃষ্টি করেন। কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগোলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে 8-9 জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই, আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে। পানির অভাবে অজু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না।
আগে আগে হাঁটতে লাগলো। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগর। ভালো। সামনের মাসে ইনশাআল্লাহ দেশে যাব। বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে। এমনভাবে হাঁটছে যেন পথঘাট ভালো চেনা। কিন্তু এ লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলেন। রফিক নিস্পৃহ স্বরে বলল, একটা অপরাধীর বিচার হবে। ওর নাম মনা। সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রা বুড়ি খুব বজ্জাত। মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই। ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্যও সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন। আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা, এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দেবেন। ও শোনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন। কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিজের থেকে কোনো কথা বলবেন না। এখন সময় খারাপ। জি, তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলাও হয়েছে, কিন্তু অনুফা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসাব তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে বলল, কেডা যায়? আমি আজিজ। আজিজ মাস্টার। তোমার সঙ্গে কেডা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে? ও মাস্টার। মাস্টার? রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না। হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই। লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞাসা করলাম। আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা। আমার বয়স 30। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আরো ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছেন। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলেন। মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ের উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে। খুব কাছেই মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে। অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারো পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছ? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো কেন করেছ?
বিনা কারণে তো কেউ মানুষ মারে না। হে আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে, তাই নাকি? যে আজ্ঞে। উত্তেজিত হবার মতোই একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছ? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জি না। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্য শাস্তি না দিয়ে ভালোই করেছো। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছু জানি না স্যার। মেজর সাহেব মনার দিকে আরো কয়েক পা এগোলেন। আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরো ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পারছে। মনা? জি। তুমি একটা বড় অন্যায় করেছ। কিছুক্ষণের মধ্যেই শাস্তি হবে। তোমার কি কিছু বলার আছে? মনা তাকিয়ে রইল। তার চোখে পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দৃঢ় স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? হ্যাঁ। স্যার, এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটি ঘটবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময়ে কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না। ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো কেন? তোমার সন্দেহ আছে? জি না স্যার। গুড। সন্দেহ থাকা উচিত নয়। রফিক? জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরুবো। গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এ গ্রামে। কিছুই নেই স্যার, এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মনা আর তার ভাইটিকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে আছে। সে কাঁপছে থরথর করে। মনা এক হাতে তার ভাইকে ধরে আছে। রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগলো, দাদা, বড় ভয় লাগে। ও দাদা, ভয় লাগে। মনা মৃদুস্বরে বলল, ভয় নাই, আমাকে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তার পরপরই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। এক পলকের জন্য দৃষ্টি ফিরিয়ে নিল না।